কলকাতায় এসির বিস্ফোরণে শিশুসহ নিহত অন্তত ৯ নিহতরা চিকিৎসা নিতে আসা বাংলাদেশি দাবি দমকল বাহিনী। বাংলাদেশে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা, আগ্রহী শীর্ষ ২৫ মার্কিন প্রতিষ্ঠান, পরিবেশ তৈরির তাগিদ। রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থী মির্জা ফখরুল অলি আহমদ, আগামীকাল ভোট, স্থানীয় নির্বাচন নিয়ে সিইসি আইজিপি বৈঠক। রোহিঙ্গাদের বাঙালি বলায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ, সাম্প্রতিক বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ। দুর্ভোগের আরেক নাম রাজধানীর মালিবাগ রেলগেট খিলগাঁও ফ্লাইওভার সড়ক, বছর জুড়ে চলে উন্নয়ন কাজ, ঝুঁকিতে যানবাহন ও পথচারীরা। যুক্তরাষ্ট্রে আলোচনায় মুসলিম রাজনীতিক আব্দুল এল সাইয়েদ, ইহুদি বিদ্বেষী কটাক্ষ ট্রাম্পের, জিতলে হবেন প্রথম মুসলিম সিনেটর। এবং ম্যান সিটি ছেড়ে বার্সেলোনাতে বিশ্বকাপের সেরা ফুটবলার রদ্রি, ট্রান্সফার ফি 7,65,00,000 ইউরো, 4 বছরের চুক্তি। Rainbow Paints, color of joy. সংবাদ সকালে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি নাফিলা হাসরাত। এবার বিস্তারিত। রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহার করেননি কোনো প্রার্থী, ফলে দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। আগামীকাল বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন জানিয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, এখন শুধু ভোট গ্রহণের অপেক্ষা। এদিকে স্থানীয় সরকার নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিইসির সঙ্গে বৈঠক করেছেন আইজিপি। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচনী তফসিল অনুযায়ী মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত ছিল রাষ্ট্রপতি পদে প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা, কিন্তু শেষ পর্যন্ত কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল এবং বিকাল ৪টায় এটা সময় অতিক্রান্ত হয়েছে। আমরা বাছাইয়ের পরে আপনাদেরকে বলেছিলাম যে দুজনা বাছাই পর্বে আমাদের প্রার্থিতা বৈধ পাওয়া গেছে, তাদের ভিতরে কেউই মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি। ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ভোট হবে। তাৎক্ষণিক ভোট গণনার পর প্রাথমিক ফলাফল ঘোষণা করবেন নির্বাচনী কর্তা এএমএম নাসির উদ্দিন। ভোটারের সংখ্যা হচ্ছে ৩৪৯ এবং ৩৪৯টা ব্যালটই থাকবে। ঠিক আছে, ভুল হওয়ার সম্ভাবনার প্রেক্ষাপটে আমরা হয়তো কিছু বাড়তি কয়েকটা ব্যালট রাখবো যদি হবে। আমি বিশ্বাস করি কোনো ভুল হবে না, তারপরে যদি জাস্ট ইন কেস। ব্যালটের রংটা হচ্ছে সাদার উপরে কালো প্রিন্ট। এদিকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন। দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। প্রায় ১ ঘন্টার বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বাহিনীর পক্ষ থেকে একটি সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত হয় বলে জানান আইজিপি। ওইটা আমরা কিভাবে শুরু করব, একটা সমন্বয় কমিটি হবে হয়তো সেইভাবে। মানে আজকে কি প্রাথমিক আলোচনা হয়েছে নাকি? জি, প্রাথমিক আলোচনা না, আমরা কার্যক্রম শুরু করব মানে আগামী ২-১ দিনের ভিতরে। এই কমিটি মাঠ পরিস্থিতি নিয়ে কমিশনকে বিস্তারিত তুলে ধরবেন বলে জানান আইজিপি। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৬ জন। মঙ্গলবার দিবাগত রাতে নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের হোটেলটিতে আগুন লাগে। সবাই ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। নিহতরা সবাই বাংলাদেশি এবং তারা চিকিৎসার উদ্দেশ্যে ভারতে এসেছিলেন বলে জানিয়েছে দমকল কর্মীরা। কলকাতার হোটেলে আবার অগ্নিকাণ্ড। বুধবার রাত 2টার দিকে কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে নারী, শিশুসহ 9 জন নিহত হন। তারা সবাই বাংলাদেশি নাগরিক এবং চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন বলে জানিয়েছে দমকল বাহিনী। হোটেলটির 3 তলায় হঠাৎ লাগা আগুন মুহূর্তেই আশেপাশের হোটেলেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। আগুনের সময় হোটেলের সবাই ঘুমিয়েছিলেন। সংশ্লিষ্টরা বলছেন হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, ফায়ার অ্যালার্মও বাজেনি। ইতিমধ্যেই হোটেল মালিককে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান বাইরে থেকে আগুনের শিখা দেখা না গেলেও মুহূর্তেই কালো ধোঁয়ায় হোটেলের ঘরগুলো ভরে যায়। হোটেলের ঢোকা বেরোনোর পথ অত্যন্ত সংকীর্ণ হওয়ায় এবং লিফট বন্ধ হয়ে যাওয়ায় হুড়োহুড়ি পড়ে যায়। সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করার সময় ধোঁয়ায় দম বন্ধ হয়ে অনেকেই হোটেলের ভিতর জ্ঞান হারিয়ে ফেলেন। দমকল কর্মীরা হোটেলের ভিতরে ঢুকে উদ্ধার কাজ চালিয়ে প্রায় 60 জনকে উদ্ধার করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে মৃতদের শরীরে পোড়া বা ঝলসে যাওয়ার চিহ্ন তেমন নেই এবং চিকিৎসকদের প্রাথমিক অনুমান শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে। আহত 6 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও তাদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। কিভাবে এই আগুনের সূত্রপাত হলো তা এখনো স্পষ্ট নয়, তবে ধারণা করা হচ্ছে এসি বিস্ফোরণে আগুনের সূত্রপাত। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। জানাতুল মাওয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে সরকারি কর্মকর্তাদের নিরাপদে ও স্বস্তি নিয়ে দেশ গঠনে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, ভয় না পেয়ে জনগণ যাতে আস্থা ফিরে পায় এমন রাজস্ব ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। সরকার সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নিতে চায় বলেও জানান তিনি। রাজস্ব সম্মেলন উদ্বোধন করে এসব কথা বলেন সরকার প্রধান। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন 2026-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় রাজস্ব বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। কর্মকর্তাদের সংকট, দাবি দাওয়া মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী। সংকট সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দেন সরকার প্রধান। চাপ প্রয়োগ না করে বরং করদাতাদের কর পরিশোধে উৎসাহিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরো বেশি করে কাজ করার সুযোগ করে দিতে, তারা যাতে দেশের জন্য আরো বেশি কন্ট্রিবিউট করতে পারেন এবং সেই কারণে যে পরিবেশ তৈরি করা দরকার সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেই পরিবেশটা তৈরি করা। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন শোষণের কবল থেকে অন্যান্য প্রতিষ্ঠানের মতো রেহাই পায়নি রাজস্ব বিভাগও। ফ্যাসিবাদ শাসন শোষণের অভিশাপ থেকে রাষ্ট্রের অন্য সকল প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। এনবিআর এর নীতি নিয়ম উপেক্ষা করে ব্যক্তি কিংবা দলীয় স্বার্থে কাউকে পৃষ্ঠপোষকতা, কারো প্রতি বিরূপ মনোভাব কিংবা রাজস্ব আহরণে স্বেচ্ছাচারিতা এনবিআরকে প্রশ্নবিদ্ধ করেছিল। বিশ্ব অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি জনগণের আস্থা ফেরাতে রাজস্ব ব্যবস্থাপনাকে যুগোপযোগী করে গড়ে তোলার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আধুনিক কর প্রশাসনের উদ্দেশ্য শুধুমাত্র বেশি কর আদায় নয়, বরং বেশি সংখ্যক মানুষকে স্বেচ্ছায় কর প্রদানে উৎসাহিত করা। কর ব্যবস্থাপনা কিংবা কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত হওয়া প্রয়োজন, যাতে মানুষ স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কর আদায় স্বাচ্ছন্দ্য বোধ করেন। সরকার চায় সকলকে সাথে করে নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে। দেশ গঠনে সরকারি কর্মকর্তাদের অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার নির্দেশনাও দেন সরকার প্রধান। সরকারে দায়িত্বে যারা আছেন, সরকারের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, আমরা চাই আপনারা নিরাপদে স্বস্তি নিয়ে আপনারা দেশ গঠনে কাজ করুন। সরকারের অবস্থান থেকে আমরা অবশ্যই চেষ্টা করব দেশের স্বার্থে, দেশের প্রয়োজনে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলিকে প্রায়োরিটাইজ করতে। পরে রাজস্ব সম্মেলন উপলক্ষে আয়োজিত মেলার বিভিন্ন স্টলও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। রাজধানীতে কয়েকদিন ধরে চলা গ্যাস সংকট পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। চাপ বাড়লেও রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, গ্যাস সংকটের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন? নাবিলা, এখন পর্যন্ত আমরা গত কয়েক সপ্তাহ ধরে যেমনটা দেখেছিলাম যে পরিমাণে আসলে গ্যাস পাম্পগুলোতে গ্যাসের প্রেশার কম ছিল কিংবা দীর্ঘ লাইনে তাদের অপেক্ষা করতে হচ্ছিল, এখন কিন্তু যদি বলি যে এখনকার পরিস্থিতি যদি আমি বলি, এখন পর্যন্ত গ্যাসের প্রেশার কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে। তবে দীর্ঘ লাইনে মানুষের যে অপেক্ষা, গ্রাহকদের যে অপেক্ষা, সেটি কিন্তু এখনও রয়েছে। অর্থাৎ এখনও আমরা গত কয়েক সপ্তাহ ধরে যেমন দেখেছি যে অনেক লাইন রয়েছে গ্যাস পাম্পগুলোতে, আজকেও কিন্তু
ঠিক একই চিত্র আমরা দেখছি, তবে মাঝখানে বিগত 2-1 দিন আগে কিন্তু আমরা দেখেছিলাম যে অনেকেই বলছিলেন, গ্রাহকরা যারা আছে তারা বলছেন যে আধা ঘন্টা 1 ঘন্টা তারা লাইনে দাঁড়িয়ে থাকার পরপরই তারা গ্যাস নিতে পারছেন, এবং যেখানে বিগত কয়েক সপ্তাহ তারা প্রেশার পেয়েছেন 30-35, সেখানে তারা 100-120 থেকে 150 পর্যন্ত তারা প্রেশার পাচ্ছিলেন। তবে আজকে যখন আমরা আবারও পাম্পগুলোতে ঘুরছি তখন কিন্তু আমরা ঠিক কিছুটা হলো ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। অর্থাৎ আগে যেমন দীর্ঘ লাইনে অপেক্ষা ছিল, এখনও সেটি রয়েছে। কিছু কিছু পাম্প রয়েছে যেগুলো আমরা আজকে দেখেছি যে বন্ধ রয়েছে এখন পর্যন্ত, এবং কিছু কিছু পাম্প রয়েছে যেখানে আসলে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে অন্যান্য যে পাম্পগুলো বন্ধ রয়েছে সেগুলোর যেই গ্রাহকদের যে চাহিদা, সেই চাহিদা কিন্তু অন্যান্য ফিলিং স্টেশনে পড়ছে, যার ফলে কিন্তু এই লাইনটি দীর্ঘ হচ্ছে। যদিও প্রেশার তারা কিছুটা হলেও আগের থেকে ভালো পাচ্ছে, তবে দীর্ঘ লাইনের যে ভোগান্তি সেটি কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে। তবে খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে সেটিও তারা বলছেন, যেহেতু প্রেশারের সমস্যা ঠিক হয়েছে। দীর্ঘ লাইনের যে অপেক্ষা কিংবা যে সকল গ্যাস স্টেশন বা ফিলিং স্টেশনগুলো বন্ধ রয়েছে সেগুলো চালু হলে এই প্রেশার বা এই যে ভোগান্তি, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার অপেক্ষার যে ভোগান্তি, সেটিও আসলে ধীরে ধীরে স্বাভাবিক হবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন ফিলিং স্টেশনে যারা কর্মীরা রয়েছে তারা এবং পাশাপাশি গ্রাহকরা। নাবিলা, এই ছিল আমার কাছে মগবাজার ফিলিং স্টেশন থেকে সর্বশেষ। তন্দ্রা, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। দেশের তৈরি পোশাক রপ্তানির সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যেও পোশাক খাতের অবদান শীর্ষে। এবার বাংলাদেশে প্রত্যক্ষ বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে বড় ধরনের আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় 25টি প্রতিষ্ঠান। কর্মসংস্থান সৃষ্টি, নতুন প্রযুক্তি আনা এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় দীর্ঘমেয়াদী অংশীদার হতে চান দেশটির শীর্ষ ব্যবসায়ীরা। আর এই সুযোগ আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মাগদুরা মিতির রিপোর্ট। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্কের অন্যতম মূল ভিত্তি তৈরি পোশাক খাত। দেশের মোট পোশাক রপ্তানির বড় অংশই যায় মার্কিন বাজারে। শুধু পোশাকই নয়, ওষুধ, আইটি সেবা ও চামড়াজাত পণ্য রপ্তানি করে প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে বাংলাদেশ। বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি হয় তুলা, সয়াবিন ও যন্ত্রপাতি। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে বার্ষিক আমদানি প্রায় $2.3 বিলিয়ন। 2025 সালে দুই দেশের মধ্যে বাণিজ্য হয় প্রায় $11.8 বিলিয়ন, যেখানে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল প্রায় $9.5 বিলিয়ন এবং যুক্তরাষ্ট্র থেকে আমদানি ছিল $2.3 বিলিয়ন। তবে এবার বদলাতে যাচ্ছে সেই চিরচেনা সমীকরণ। তথ্য প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, আর্থিক সেবা ও অবকাঠামো নির্মাণ সহ বিভিন্ন উদীয়মান খাতে সরাসরি বিনিয়োগ ও যৌথ ব্যবসা সম্প্রসারণে আনুষ্ঠানিক আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্রের 25টি শীর্ষস্থানীয় বৈশ্বিক কোম্পানি। দেশের ব্যবসায়ীরা বলছেন, এই সুযোগ কর্মসংস্থান সৃষ্টি করবে, পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের অংশীদার হিসেবে কাজ করার সুযোগ তৈরি করবে। ধরেন বিদেশি বিনিয়োগকারী আসলেই যে আমাদের দেশীয় শিল্প বা দেশীয় উদ্যোক্তাদের পথ রুদ্ধ হয়ে যাবে তা তো নয়, কারণ এটা ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড লিঙ্কেজের কিন্তু ব্যবসাটা। তো সেক্ষেত্রে আপনার কোনো না কোনোভাবে আমরাও এই বিদেশি বিনিয়োগকারীদের সাথে অংশীদার হতে পারি। তো এটা একটা ভালো দিক আমি মনে করি। আর অর্থনীতিবিদদের মত, বিশ্বমঞ্চে ব্র্যান্ডিং ও বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জনে বৈশ্বিক জায়ান্টদের আগ্রহ দেশের অর্থনীতির জন্য ইতিবাচক ইঙ্গিত। সম্ভাবনা কাজে লাগাতে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। যুক্তরাষ্ট্র পৃথিবীর সব বৃহত্তম অর্থনীতি, তাদের সাথে বাংলাদেশের সংযোগ বাড়ানোটা বা তাদের থেকে বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ আনা, এটা বাংলাদেশের জন্য একটা বড় প্রয়োজন এবং সুযোগ দুটোই। সম্ভাবনাকে বাস্তবে পরিণত করার দিকে কিছু বাধা আছে, বিনিয়োগ পরিবেশে অনেক দুর্বলতা আছে। 1 নম্বর, আমাদের গ্যাস এবং বিদ্যুতের যে একটা প্রবলেম আছে, আমরা খুব বেশি ইম্পোর্টেড গ্যাসের উপর নির্ভরশীল, কিন্তু সেই গ্যাস ইম্পোর্ট করতে প্রচুর টাকার প্রয়োজন হয়। দ্বিতীয়ত, সেটার জন্য যথাসংখ্যক ইনফ্রাস্ট্রাকচার নাই। আমদানি রপ্তানি ট্র্যাডিশনাল সম্পর্কের বাইরে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই আকৃষ্ট করতে পারলে তা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাগদুরা মিতি,
দেশ টিভি, ঢাকা। নতুন বাড়িটার স্বপ্ন পূরণে সবাই মিলে যায় খুশির মিছিলে। 40 বছর ধরে এমন অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পক্ষ থেকে যে বিবৃতি দেয়া হয়েছে তার সঙ্গে একমত নয় বাংলাদেশ। রোহিঙ্গাদের বাঙালি হিসেবে অভিহিত করে মিয়ানমারের দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সোমোকে তলব করে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার বিকেলে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এসব কথা বলেন। রোহিঙ্গা সংকট নিয়ে ফের মুখোমুখি অবস্থানে বাংলাদেশ ও মিয়ানমার। গেল 15 আগস্ট মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে রোহিঙ্গাদের সংখ্যা ও পরিচয় নিয়ে যে বক্তব্য এসেছে তার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সোমেকে ডেকে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, মিয়ানমারের সর্বশেষ বিবৃতিতে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে ভুল পরিসংখ্যান ব্যবহার করা হয়েছে। মিয়ানমারের অ্যাম্বাসেডর আমাদেরকে আশ্বস্ত করেছে যে মিয়ানমার সরকারের সাথে উনি কথা বলবেন এবং এটা ভেরিফিকেশন প্রসেস আছে, সেই ভেরিফিকেশন প্রসেসটা তারা শুরু করেছে কিন্তু ধীর গতিতে। তো সেটা যেন আরো একটু দ্রুত গতিতে তারা ভেরিফিকেশন প্রসেসটা করে। ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্বিপক্ষীয় চুক্তি করেই 12টা বাজিয়েছিল। বিএনপি সরকার রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে কিছু কৌশলগত পরিবর্তন এনেছে বলেও জানান তিনি। আমরা আমাদের পক্ষ থেকে কিন্তু সব কাজগুলো যতটুকু করা যায়, যেমন এইবারও আমাদের সেপ্টেম্বরে ইউএনজি সেশনে রোহিঙ্গার উপরে একটা গুরুত্বপূর্ণ সেশন হবে। ইন্টারন্যাশনাল কোর্টে এটার রায় আছে। সব মিলিয়েই কিন্তু আমরা চেষ্টা করছি যে এটা যতটুকু আন্তর্জাতিক প্রেশার তাদের উপর দেওয়া যায়। মাননীয় প্রধানমন্ত্রী যখন চীন সফর করেছিলেন তখন চীনের সরকারও আমাদেরকে অত্যন্ত দৃঢ়ভাবে আশ্বস্ত করেছিলেন যে তারাও মিয়ানমারের সাথে যথেষ্ট পরিমাণ চাপ প্রয়োগ করবে। এ সময় আল কায়েদা ইস্যুতে জাতিসংঘের প্রতিবেদনের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই বলেও জানান শামা ওবায়েদ। আলোচনা হয়েছে যে তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য ভারত এখনও অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বলেন, তারেক রহমান ভারত সফর করলেই যে কোনো সমস্যার সমাধানের বিষয়ে কাজ হবে। মঙ্গলবার রাজধানীতে একটি অনুষ্ঠানে তিনি একথা জানান। দীনেশ ত্রিবেদী বলেন, পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান জটিলতা আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে। ভারতীয় হাই কমিশনার বলেন, বিএনপি সরকারের সবার আগে বাংলাদেশ নীতিতে ভারতও বিশ্বাস করে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর সফরের ক্ষেত্রে যে ইস্যুগুলো চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে সেসব বিষয়ে কার্যকর পদক্ষেপ দেখতে চায় বাংলাদেশ। বলেন, বাংলাদেশ এমন এক অর্থনৈতিক অংশীদারিত্ব চায় যেখানে দু দেশই সমানভাবে উপকৃত হবে। The Prime Minister of India's assurance that when the Honorable Prime Minister of Bangladesh visits India, he will have such an honorable reception as he deserves. They have identified some issues that from my side, I have assured them that we will try our best to resolve those issues. বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। মঙ্গলবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা জানান। বলেন, বাংলাদেশের জ্বালানি চাহিদার আবেদনও পর্যালোচনা করছে নয়াদিল্লি। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারত। বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিক অঙ্গনে ফের আলোচনার কেন্দ্রে দ্বিপক্ষীয় সম্পর্কের গতিপথ। মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট করেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখাই ভারতের লক্ষ্য। ব্রিফিংয়ে উঠে আসে বাংলাদেশের বর্তমান জ্বালানি সংকটের বিষয়টিও। জয়সওয়াল জানান, চলমান ডিজেল সরবরাহ চুক্তির পাশাপাশি বাংলাদেশের বাড়তি জ্বালানির চাহিদা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে এক্ষেত্রে ভারতের নিজস্ব প্রবৃদ্ধি, শোধন ক্ষমতা এবং সামগ্রিক প্রাপ্যতার বিষয়টি গুরুত্ব পাবে।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে জানান, ভারত সরকার থেকে এরই মধ্যে দ্বিপক্ষীয় সফর এবং ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেয়ার জন্য তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এ বিষয়ে নতুন কোনো আপডেট থাকলে তা পরবর্তীতে জানানো হবে। তিস্তা ইস্যুতে জয়সওয়াল বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। পানি সম্পর্কিত সব আলোচনা যৌথ নদী কমিশন এবং বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমে হওয়া উচিত। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভোগান্তির যেন শেষ নেই রাজধানীর মালিবাগ রেলগেট থেকে খিলগাঁও ফ্লাইওভার পর্যন্ত ব্যস্ত সড়কে। উন্নয়ন কাজ চলমান থাকায় কয়েক বছর ধরে সড়কটি পরিণত হয়েছে দুর্ভোগের আরেক নামে। বৃষ্টি হলেই খানাখন্দে ভরা সড়কের বিভিন্ন অংশে জমে থাকে পানি। যানজট আর জলাবদ্ধতা পেরিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় শিক্ষার্থী, পথচারী, যানবাহন চালক ও যাত্রীদের। একটু বৃষ্টি হলেই যেন চেনা সড়কটি হয়ে ওঠে অচেনা। কোথাও পিচ উঠে গেছে, কোথাও বড় বড় গর্ত, তার উপর জমে থাকা বৃষ্টির পানি। গর্ত আর রাস্তার পার্থক্য বোঝার উপায়ও নেই। বলছি রাজধানীর মালিবাগ রেলগেট থেকে খিলগাঁও ফ্লাইওভার পর্যন্ত সড়কের কথা। মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলমান থাকায় দীর্ঘদিন ধরেই বেহাল সড়কের এই অংশটি। পানি, কাদা আর খানাখন্দ মারিয়ে চলা এই সড়ক যেন এখন আতঙ্ক। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীদের দুর্ভোগ সবচেয়ে বেশি। এত খারাপ, এত বাজে রাস্তা, বাচ্চা পর্যন্ত নিয়ে যাই ঝাঁকুনি খেয়ে শরীরে ব্যথা হয়ে যায়, আর তারপরে কি অবস্থা, উল্টায় যায় এমন অবস্থা। কাজ করে, ইট দেয়, খোয়া দেয়, কিন্তু বিগত আমরা ইদানিং দেখি তারা যেভাবে দেয় কিন্তু 2 দিনে যায় না, আজকে দেয় কালকে আবার নষ্ট হয়ে যায়। কাজ খাই থামি থামি করতেছে, কাজ হয় না, হয় না। আর এই ভাঙাটা রাস্তা কত দুর্ঘটনা ঘটছে, একবার রিক্সা ঘটে যায়, বাসের সময়টা ঘটে যায়। পড়াই সময় অটো রিক্সা কাইতে হয়ে পড়ে যায় মানুষ নিয়ে, এবং প্রচণ্ড জ্যাম হয়ে থাকে এই ভাঙার কারণে। প্রেগনেন্ট অবস্থায় একটা মহিলা পড়ে গেছে, আরেকদিন রিক্সা চালক যাইতেছে, রিক্সা শুদ্ধ পড়ে গেছে। শুধু পথচারী নয়, যানবাহন চালকদের দুর্ভোগের যেন শেষ নেই। বড় বড় গর্ত এড়িয়ে চলতে বাসগুলোকে এদিক ওদিক হেলে চলতে হচ্ছে। এতে তৈরি হচ্ছে দুর্ঘটনার ঝুঁকিও। বিকল হয় যানবাহনও। একটা টায়ারের দাম 60-70 হাজার টাকা, কথা বলছেন। আমাদের ইয়ারব্যাগ চলে যায়, টায়ার চলে যেতে আছে, মালিকের অনেক লস হচ্ছে, অথচ কত রিপোর্ট দিতেছি আমরা, এখন এই রাস্তার কোনো কাজ হচ্ছে না। আর পানি সরবরাহ তো কোনো ব্যবস্থা নেই, এই যে 2 সাইডে কোনো পানি সরে না, আর পানিটা সরে যাবে এমন কোনো ব্যবস্থা নেই। পানি রোডের মাঝখানে গাড়ির চাকায় মাগায় পানি সরে খালি। দীর্ঘদিন ধরে চলা এই দুর্ভোগ নিরসনে দ্রুত পদক্ষেপ চান রাজধানীবাসী। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। সীতাকুণ্ডের শিপ ব্রেকিং ইয়ার্ডে বিনিয়োগ কয়েক হাজার কোটি টাকা, কিন্তু এই বিনিয়োগের ফল যারা মালিকের ঘরে পৌঁছে দেয় সেই শ্রমিকদের শ্রম ও নিরাপত্তার বিষয়ে উদাসীন কর্তৃপক্ষ। সামান্য কিছু টাকা খরচ করলে যেখানে শ্রমিকের জীবনটাই বেঁচে যায়, সেই অর্থ মালিকরা খরচ করতে চায় না বলে অভিযোগ রয়েছে। গত 1.5 দশকে বিভিন্ন দুর্ঘটনায় 250 জন শ্রমিক প্রাণ হারিয়েছে, যার অনেকগুলো হয়তো নিরাপত্তা নিশ্চিত করলে এড়ানো যেত। সবশেষ বিষাক্ত গ্যাসে একসঙ্গে প্রাণ হারিয়েছেন 9 শ্রমিক। চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলের একটি অংশে বিশাল জাহাজ কাটার কর্মযজ্ঞ। লোহা কাটার শব্দে মুখর এই শিল্পাঞ্চলে বারবারই সামনে আসে শ্রমিকদের নিরাপত্তার প্রশ্ন। সবশেষ শুক্রবার ফেরদৌস শিপ ব্রেকিং ইয়ার্ডে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী প্রায় 30,000 টন ওজনের জাহাজটি গেল বছরের জুলাইয়ে কিনে ভাটিয়ারী উপকূলে আনে প্রতিষ্ঠানটি। শুক্রবার সকালে জাহাজের ট্যাঙ্ক থেকে ছড়িয়ে পড়ে বিষাক্ত গ্যাস। মুহূর্তেই অসুস্থ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান 9 জন। দুর্ঘটনা ঘটলে আমরা বুঝতে পারি যে গ্রিন সার্টিফিকেট কি কারণে হয়েছে। সরকারি দপ্তরগুলিকে খুশি করার জন্য এই গ্রিন সার্টিফিকেট, শ্রমিকদের পরিবর্তন করার জন্য, শ্রমিকদের স্বাস্থ্য, পেশাগত স্বাস্থ্য নিরাপত্তার জন্য গ্রিন সার্টিফিকেট হয়নি। নিরাপদ কর্মপরিবেশ, প্রশিক্ষণ এবং স্বাস্থ্য ঝুঁকি নিয়ে দীর্ঘদিন কাজ করা সংশ্লিষ্টদের অভিযোগ, নিরাপত্তা সরঞ্জাম থাকলেও অনেক সময় সেগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করা হয় না। শ্রমিকদেরকে কাজ করতে পাঠানোর আগে ওই জায়গাটা গ্যাস পিটার দিয়ে পরীক্ষা করা উচিত ছিল, বা এক্সপার্ট সুপারভাইজারকে দিয়ে দেখে আসা উচিত ছিল যে ওখানে শ্রমিকরা গিয়ে কাজ করতে পারবে কিনা, নিরাপদে ওরা ফিরে আসতে পারবে কিনা। এই জিনিসটা করা হয়নি, এবং মালিক এবং তার যে সকল কনসালটেন্ট রয়েছে ওনাদের তদারকির এবং নজরদারির অভাব ছিল বলে আমরা
দিক নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলসের তথ্য বলছে, গেল ১.৫ দশকে সীতাকুণ্ডের জাহাজ ভাঙা ইয়ার্ডে ছোট বড় ২ শতাধিক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত ২৫০ শ্রমিকের, আহত হয়েছেন ৫ শতাধিক। বিলসের হিসাবে চলতি বছরের প্রায় ৮০% দুর্ঘটনার পেছনে রয়েছে ওপর থেকে গার্ডার বা ভারী বস্তু পড়ে যাওয়া, ক্রেনের হুক খুলে যাওয়া, গ্যাস লিকেজ ও বিস্ফোরণের মতো ঘটনা। এর সঙ্গে উঠে এসেছে অনিরাপদ কর্মপরিবেশ, নিরাপত্তার সরঞ্জামের ঘাটতি এবং শ্রমিকদের পর্যাপ্ত প্রশিক্ষণ না থাকার বিষয়টিও। বর্তমানে হংকং কনভেনশন অনুযায়ী গ্রিন সনদপ্রাপ্ত ইয়ার্ড রয়েছে ২৫টি। বিএসবিআর এর তথ্য অনুযায়ী গেল ৬ বছরে এসব ইয়ার্ডের অবকাঠামো সহ বিভিন্ন খাতে বিনিয়োগ হয়েছে অন্তত ২,০০০ কোটি টাকা। তবে নিরাপত্তা নিয়ে ওঠা এসব অভিযোগ মানতে নারাজ ফেরদৌস শিপব্রেকিং ইয়ার্ড কর্তৃপক্ষ। এক্সপ্লোরেন্স ডিপার্টমেন্ট যেখানে আমার সার্টিফাই করছে যে সেফ ফর হট ওয়ার্ক, এরপরে সেটার উপর বেস করে আমাকে বিএসআরবি মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রির আন্ডারে যেটা থাকে সে আমাকে কাটিং পারমিশন দিয়েছে। তো এটা তো আপনি বলতেছেন যে এটা আপনার গ্যাস ফ্রি না। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। কয়েকদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিটে মারা যান তিনি। জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের একাধিক মামলার আসামি হয়ে বর্তমানে মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দী আছেন তৌফিক নেওয়াজের স্ত্রী দীপুমণি। ট্রাইব্যুনালে হাজির করা হলে স্ত্রীর সঙ্গে দেখা করতে হুইল চেয়ারে করে আসতেন তার স্বামী। স্বামীর মৃত্যুতে দীপুমণির প্যারোলে মুক্তির জন্য মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে আবেদন জানানো হবে বলে জানিয়েছেন তার আইনজীবী। জয়পুরহাট শহরের 0 পয়েন্ট থেকে কড়াই ফ্যাক্টরি ও নতুনহাট পর্যন্ত পৌরসভার রাস্তার কাজে ধীরগতি। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, এই বিষয়ে কি বলছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জানাবেন? ধন্যবাদ নাভিলা। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাট শহরের একদম 0 পয়েন্ট থেকে, একদম 0 পয়েন্টের পাশাপাশি একদম খুব কাছেই। এটা হচ্ছে বৈরাগীর মোড় বলে, এই বৈরাগীর মোড় অবস্থান করছি। কিন্তু একটা বিষয় জানিয়ে রাখি যে এখান থেকে জয়পুরহাট 0 পয়েন্ট কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে কিন্তু এখানে কড়াই ফ্যাক্টরি নতুন হাট পর্যন্ত কিন্তু এই যে একেবারেই আমাদের ২৫ থেকে ৩০ বছর আগে এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। জয়পুরহাট স্টেশন, জয়পুরহাট সরকারি কলেজ, পাশাপাশি জয়পুরহাটের উত্তরবঙ্গের অনেক বৃহত্তম হাট নতুন হাটের কিন্তু এই এলাকা, এই নতুন হাট এই এলাকা দিয়েই চলাচল করে শহরের মানুষ, মানে শহরবাসী এবং জেলাবাসী। তো এই রাস্তাটি প্রায় ৩০ বছরের মধ্যে কোনো সংস্কার হয়নি। তো আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি, এলাকাবাসী কিন্তু চরমভাবে বছর 10 থেকে কিন্তু দুর্ভোগে মানে চলাচল করছিল। তো গত 25 সালে এক টেন্ডার হয় জয়পুরহাট পৌরসভার থেকে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে এখানে, এবং জয়পুরহাট পৌরসভা এলজিডির পক্ষ থেকে কিন্তু একটা টেন্ডার হয়। এই টেন্ডারের পর একটু স্বস্তির নিঃশ্বাস পেয়েছিল এই জয়পুরহাটের শহরবাসী। কিন্তু এই স্বস্তির নিঃশ্বাস যে ঠিকাদারি প্রতিষ্ঠান যেটা পেয়েছে সেটা হচ্ছে যে মাহমুদা কনস্ট্রাকশন, তার গাফিলাতি এবং সে কাজ না করায় ধীরগতির কারণে কিন্তু সাধারণ মানুষের খুব ভোগান্তি হচ্ছে। একজন এলাকাবাসীর সঙ্গে আমি কথা বলে জানতে চাইবো আপনাদের কি সমস্যা হচ্ছে। ধন্যবাদ দেশ টিভিকে এই এত গুরুত্বপূর্ণ একটি বিষয় উঠানোর জন্য। এতটা কষ্ট, এতটা ভোগান্তি কোনো প্রথম শ্রেণীর পৌরসভায় বোধহয় আর কেউ ইতিপূর্বে হয়েছে কিনা জানা নাই। তবে আমাদের বিশ্বাস এই পৌর প্রশাসক, ইঞ্জিনিয়ার সহ ঠিকাদারের একান্ত গ্লানির জন্য বা তাদের নেগলিজেন্সির জন্য আমরা এই পানি সহ ভোগান্তিতে আছে। আমরা কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়তে যেতে পারি না, বাচ্চা স্কুলে যেতে পারে না, নতুন হাটে যেতে পারে না। নিম্নমানের মালামাল নিয়ে এখানে কাজ করছে, তাদের নকশা বহির্ভূত কাজ চলছে, ড্রেনের কোনো বালাই নাই, মেটেরিয়ালসের কোনো মান নাই। এরা কিভাবে হচ্ছে বুঝি না। যত দ্রুত সম্ভব
এই রাস্তাটা করা প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। তো একটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাটের কিন্তু এই কয়েকটি রোড মিলে কিন্তু 16 কোটি 68 লাখ টাকায় কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান কয়েকটি রাস্তা করছে। তো এখানে এই 30শে সেপ্টেম্বর পর্যন্ত এই রাস্তার সময়সীমা আছে। এই 30শে সেপ্টেম্বরের মধ্যে যদি এই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ না করে তাহলে এলাকাবাসী কিন্তু বিক্ষুব্ধ হয়ে উঠবেন। তো এই ছিল আমার জয়পুরহাট থেকে সর্বশেষ। নাবিলা। রেজা, ধন্যবাদ আপনাকে। দর্শক, জয়পুরহাটের সড়ক মেরামতে ধীরগতির ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। কিশোরগঞ্জের হাওরে ভরা মৌসুমেও মিলছে না পর্যাপ্ত দেশীয় মাছ। প্রায় 150 বছরের পুরনো বালিখলা মাছ বাজারেও এবার কমেছে বেচাকেনা। মাছ কম থাকায় একদিকে লোকসানে জেলে ও ব্যবসায়ীরা, অন্যদিকে চড়া দামে মাছ কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। ভোর হলেই হাওর থেকে নানা প্রজাতির মাছ নিয়ে কিশোরগঞ্জের বালিখোলা বাজারে ছুটে আসেন জেলেরা। বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পসরা বসে বাজার জুড়ে। সকাল 6টা থেকে 10টা পর্যন্ত চলে জমজমাট বেচাকেনা। এখান থেকে ট্রাকে করে মাছ যায় ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে। কিন্তু এবছর ভরা বর্ষাতেও কাঙ্ক্ষিত মাছের দেখা নেই। মাছ কম পাওয়ায় বেড়েছে দামও। দূর দূরান্ত থেকে মাছ কিনতে আসা অনেক ক্রেতাকেই ফিরতে হচ্ছে হতাশ হয়ে। ভাবছিলাম যে ঢাকা থেকে কিছু কম হবে দাম, কিন্তু এখানে দেখলাম যে ঢাকা থেকে একটু বেশি দামটা বেশি। এটার কারণটা মনে হচ্ছে মাছের তুলনায় এখানে মানুষের সমাগম বেশি। মাছের দাম নাকি অনেক কম তুলনামূলক, কিন্তু এখন সেদিকে যেখানে মাছের কম আছে দাম অনেক বেশি, অত্যাধিক বেশি। স্থানীয় আড়তদারদের অভিযোগ, মাছের প্রজনন মৌসুমে অবৈধ চায়না দুয়ারি ও রিংজাল ব্যবহার এবং বিষ প্রয়োগে মা মাছ নিধনের কারণে কমছে মাছের উৎপাদন। অন্যান্য বছর এমন সময় 1 থেকে 1.5 কোটি টাকা বিক্রি হতো, আর এখন মাত্র 50 লাখ টাকা বিক্রি হয় না, আরো কম হয়। ডিমোলা যে মাছগুলা, এই মাছগুলা আগে মেরে ফেলা, এই কারণে আপনার যে সময় মাছের সিজন, এই সময় মাছ প্রচুর কম থাকে আর কি। ডিম ছাড়ার সময় যে বৃষ্টি হয় তার ডিম পুড়ে বেশি, মাছের সংখ্যা বেশি হয়। মাছ যেহেতু আহরে কম, বাজারে মাছ কম থাকাতে মাছের দামও বেশি। মৎস্য কর্মকর্তারা বলছেন, অপরিকল্পিত উন্নয়নে হাওরের তলদেশ উঁচু হয়ে যাওয়া, নিষিদ্ধ জালের ব্যবহার, কৃষিতে অতিরিক্ত কীটনাশক এবং অপরিকল্পিত বাঁধ নির্মাণে নষ্ট হচ্ছে মাছের প্রজনন ক্ষেত্র। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। পাশাপাশি হাওর অঞ্চলে মাছের উৎপাদন বৃদ্ধির জন্য আমাদের একটা প্রকল্প বর্তমানে প্রক্রিয়াধীন আছে। ওই পরিমাণে আমরা পৌঁছাইতে পারবো না, কিন্তু তার কাছাকাছি নেওয়া সম্ভব হবে বলে আমার ধারণা। দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে হাওর ও জলাভূমিতে নতুন করে অভয়াশ্রম গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। বর্তমান সরকার মিঠা পানির মাছকে উৎপাদন বৃদ্ধি করার জন্য বাংলাদেশে যতগুলি হাওর আছে, ইভেন সমুদ্রে পর্যন্ত, আমরা বিভিন্ন জায়গায় এই সরকার মাছের অভয়ারণ্য তৈরি করা হবে। হাওরের মাছের উৎপাদন বাড়াতে প্রজনন ক্ষেত্র রক্ষা, অবৈধ জাল বন্ধ এবং কার্যকর নজরদারি বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি। কেরানীগঞ্জে গাঁজা সহ মাদক ব্যবসায়ীকে আটকের পর লাখ টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে কেরানীগঞ্জ মডেল থানার এএসআই এর বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজ ও অভিযুক্তের স্বীকারোক্তির পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। তাইমুন ইসলাম রায়হানের রিপোর্ট। 7 আগস্ট দুপুর 2:52। সিসিটিভি ফুটেজে দেখা যায় কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি লাল রঙের লাগেজ নিয়ে যাচ্ছে এক ব্যক্তি, তার পেছনে হেঁটে যাচ্ছে আরও 2 জন। মূলত পেছনে থাকা ওই 2 ব্যক্তির একজন কেরানীগঞ্জ মডেল থানার এএসআই জাহিদুল ইসলাম। অভিযোগ ওঠে, ওই দিন ডিবি পুলিশ পরিচয়ে 10 কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে তারা। পরে 1 লাখ টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়। মূলত লাল রঙের সেই লাগেজে গাঁজা ছিল বলে জানান সেই মাদক কারবারি। বলেন, সেদিন ডিবি পরিচয়ে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয় তাকে। তারা ওই ডিবির পরিচয় দিয়েছিল আর আমাকে বলতেছিল যে তো এই যদি এখন 2 লাখ টাকা দিবেন 2টা নাম্বারে 25, তারপর 15, 10, 50 এভাবে 1 লাখ পর্যায়ে 1 লাখ টাকা ওনাকে পাঠানো আছে। এমন অভিযোগের বিষয়ে গোপন ক্যামেরায় অকপটে স্বীকার করেন এএসআই জাহিদুল। বলেন, টাকা 5 ভাগে ভাগ করা হয়েছে। 5 ভাগ করছি আমি। নাসিরের সোর্স কিন্তু আমার না। এই 2 জন, আমরা কয়জন? 2 জন, 4 জন। একটু তো বলেন যে কিছু টাকা জানাবো। পরবর্তীতে বিষয়টি জানতে কেরানীগঞ্জ মডেল থানায় গেলে পাওয়া যায়নি জাহিদুলকে। একাধিকবার ফোন করা হলেও রিসিভ করেননি তিনি।
আর বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেরানীগঞ্জ মডেল থানার ওসি। তবে তিনি জড়িত আছেন কিনা জানতে চাইলে বলেন, জড়িত থাকার প্রমাণ পেলে নিউজ করে দেন। যা পারেন দেন, আপনি তো লোকাল না, লোকাল রাস্তা আমার সম্বন্ধে এখানে সাংবাদিক সোসাইটি আর জনগণ সবাই জানে আমি তো। এ ঘটনায় অভিযুক্ত জাহিদুলকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানান ঢাকা জেলা দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম। ইতিমধ্যেই তাদেরকে পুলিশ লাইনে সংযুক্ত করেছি এবং আপনি জানেন সংযুক্ত করার পরে এটি একজন সিনিয়র অফিসারকে দিয়ে পুঙ্খানুপুঙ্খানুরূপে যে ডিসিপ্লিনারি যে বিষয় থাকে সেটির আওতায় এনে তার যে সংশ্লিষ্টতা সেটি চেক করা হবে এবং এই সংশ্লিষ্টতায় যদি অন্য কারোর নাম আসে বা অন্য কোনো অফিসার বা অন্য কারোর আসে, অন্য কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের নাম আসে, যে আইনানুগ যে ব্যবস্থা বা যে ডিপার্টমেন্টাল প্রসিজার সেই অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এই ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। দেখেন, কেউ যদি অপরাধ করে তখন। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা। রাজশাহীতে ব্যক্তি মালিকানার জমিতে গড়ে উঠেছে খেলার মাঠ। সেই মাঠে অনুমোদিত প্রকল্প ছাড়া প্রায় 2 কোটি টাকা ব্যয় করেছে সিটি কর্পোরেশন। 100 কোটি টাকা মূল্যের 3.5 বিঘা জমি হারিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রকৃত মালিকরা। অনুমোদিত প্রকল্প ছাড়াই কোন খাতের টাকা দিয়ে খেলার মাঠ করা হয়েছে তার উত্তর নেই সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে। রাজশাহী মহানগরীর পদ্মার কোল ঘেঁষে তৈরি করা হয়েছে খেলার মাঠ। প্রায় 6 বিঘা জমির ওপর আধুনিক নানা সুযোগ সুবিধা সম্বলিত মাঠটি নির্মাণে সিটি কর্পোরেশন খরচ করেছে প্রায় 2 কোটি টাকা, অথচ এর জন্য কোনো অনুমোদিত প্রকল্পই ছিল না। খেলার মাঠের 3.5 বিঘা জমি ব্যক্তি মালিকানার। প্রকৃত মালিকদের কাছে জমি কিনে নেওয়ার জন্য 2023 সালে চুক্তি করেছিল সিটি কর্পোরেশন, কিন্তু চুক্তি অনুযায়ী মালিকদের টাকা না দিয়েই জমি দখল নিয়ে উন্নয়ন কাজ করে। টাকা না পেয়ে জুলাই গণ অভ্যুত্থানের পর জমি ফেরত চেয়ে আবেদন করেন মালিকরা। 2024 সালের 23 অক্টোবর চুক্তি বাতিল করে সিটি কর্পোরেশন। 2023 সালে উনি আমাদের সাথে একটা খসড়া চুক্তি করেন যে মূল্য ওনারাই নির্ধারণ করেন যে এত টাকা তোমাদেরকে দেওয়া হবে, তোমরা জমিটা আমাদেরকে রেস্ট্রি দিয়ে দাও। ওনারা টাকা না দিয়ে এভাবে ওনারা মাঠটা দখলে রাখে। যে আমাদের এটা করতে হলে একটা রাজস্ব থেকে একটা সিগনেচার লাগবে, রাজস্ব ফান্ড থেকে টাকা এনে আমরা এই জায়গাটা আপনাদের কাছে নিব। ফলে আমরা সিগনেচার দিই, পরে দেওয়ার পরে এই মাঠটা পুরো কাজটা করে ওনারা দখলে নিয়ে নেয়, কিন্তু আমাদের কাছে কোনো টাকা দেয়নি। তৎকালীন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটনের মা জাহানারা জামান স্মৃতি ফাউন্ডেশনের নামে খেলার মাঠটিতে প্রায় 2 কোটি টাকা বরাদ্দ দেয় সিটি কর্পোরেশন। জুলাই গণ অভ্যুত্থানের পর মাঠটিতে কার্যক্রম চালাচ্ছে কিশোর ফুটবল একাডেমি। সংগঠনটির সাধারণ সম্পাদক জানান, এই মাঠে ব্যক্তি মালিকানার জমি আছে। সিটি কর্পোরেশনের সাথে ওনাদের ডিট একটা হয় 1,10,00,000 টাকা দিয়ে ডিট হয়েছিল। এটা মন্ত্রণালয় থেকে অনুমোদনও এসেছে, টাকাও এসেছিল, কিন্তু টাকাটা লেনদেন হয়নি। কিন্তু ওই ডিড হওয়ার পর মাঠটা সম্প্রসারিত সিটি কর্পোরেশন করে এরকম মাঠ তৈরি করেছে। অনুমোদিত প্রকল্প ছাড়াই কোন খাতের টাকা নিয়ে খেলার মাঠ করা হয়েছে তার উত্তর নেই সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে। তবে মাঠটি মালিকানায় নিতে শিগগিরই প্রকৃত জমির মালিকদের সঙ্গে সমঝোতার কথা জানালেন তিনি। আমরা ইচ্ছা করলেই ক্রয় করতে পারবো না, কিন্তু আমাদের কিছু অর্থ রয়েছে যেগুলো থেকে হয়তো আমরা আমাদের নিজস্ব তহবিল থেকে, রাজস্ব থেকে আমরা কিছু করতে পারি। তো এই তহবিল যদি আমরা জোগাড় করতে পারি, সেইভাবে তাদের সাথে আমরা একটা নেগোসিয়েশন করে সমন্বয় করে এই মাটিটা আমরা নিতে চাই। নিজের জায়গায় এখন ঢুকতে পারেন না প্রকৃত মালিকরা। ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন তারা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।